নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ওবিটি একাডেমিতে স্বাগত। আমি সত্যজিৎ সর্দার। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের যে টপিক, সে টপিকটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তার আগে বলে রাখি, আমরা বিগত 4 মাস ধরে 4টে বেসিক ফি কোর্স আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা পাবলিশ করছি এবং সেই যে 4টি বেসিক কোর্সের মধ্যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের যে কোর্স প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় একটি করে ভিডিও আপলোড হচ্ছে, সেই সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এই ভিডিওটা করছি। এবং আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে একটা চার্ট প্যাটার্নের একটা প্যাটার্ন, সেটা হচ্ছে খুব মোস্ট পপুলার প্যাটার্ন, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন। আমরা আজকে ট্রায়াঙ্গেল প্যাটার্নের সমস্ত কিছু দেখব। ট্রায়াঙ্গেল প্যাটার্ন কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কতগুলো পয়েন্ট লাগে এবং তার কিছু অ্যাডভান্স যে টিপস, সেটাও আমি আজকে আপনাদের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নোভাইস ট্রেডার বা যারা পুরনো ট্রেডার, তারাই দু প্রকারের ট্রেডাররাই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে, লার্ন করতে পারবে। তো চলুন বেশি বাজে না বকে শুরু করা যাক, লার্নিং শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমি বলি যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতে গেলে ট্রায়াঙ্গেল 3 ধরনের ট্রায়াঙ্গেল আছে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আর হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এই 3 ধরনের ট্রায়াঙ্গেল আমাদের দেখা যায়, মার্কেটে দেখা যায় এবং আমরা বইতেও অনেক জায়গায় পড়েছি এবং সব জায়গাতে এই 3 ধরনের ট্রায়াঙ্গেলকেই বলা হয়। এবং এই 3 ধরনের ট্রায়াঙ্গেল 3 ধরনের মানে সিনারিওতে তৈরি হয়, 3 ধরনের সিচুয়েশনে তৈরি হয়। আমরা বইয়ে পড়েছি। বইয়ে যেটা পড়েছি সবসময় যে সেটা প্র্যাকটিক্যালি বা চার্টে গিয়ে আপনি ঠিক অ্যাকুরেট সেই রকমই পাবেন, সেটা ব্যাপার না, সেটা সবসময় হয় না। যদি আপনি বইয়ের ভাষাটা যদি সম্পূর্ণটা চার্টে গিয়ে ফেলে দেন এবং চার্টের সঙ্গে বইটা মেলাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিছু না কিছু জায়গায় কিছু ছাড়তে হবে। তো সেই জায়গা থেকে আমি একদম বেসিক থেকে আপনাদের শেখাবো যে কেন ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে, তার পিছনের লজিকটা কি, কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো চলুন আগে আমরা বুঝে নিই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি করতে গেলে কি কি লাগে, কি কি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। তার 1 নম্বর পয়েন্ট, রাইট, তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে দুটো ট্রেন্ড লাইনকে লাগবে। এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতে গেলে দুটো ট্রেন্ড লাইন লাগবে। একটা হচ্ছে সাপোর্ট ট্রেন্ড লাইন, একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, ঠিক আছে, আর একটা হচ্ছে সাপোর্ট ট্রেন্ড লাইন। সাপোর্ট ট্রেন্ড লাইন আর রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, দুটো ট্রেন্ড লাইন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতে গেলে বা ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে লাগবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দুবার মিনিমাম 4বার দুবার করে 4বার রিভার্সাল পয়েন্ট থাকতে হবে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নে। ধরুন আপনি যেমন এটা একটা ট্রেন্ড লাইন, সরি আপনাকে এই উদাহরণটা না দিয়ে আপনাদেরকে আমি এই উদাহরণটা দেওয়ার চেষ্টা করি। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, ইয়েস। দেখুন, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রেন্ড লাইন আর এটা একটা ট্রেন্ড লাইন, রাইট। এই দুটো ট্রেন্ড লাইনে প্রাইসকে মিনিমাম দুবার করে রিভার্সাল, দুবার করে সাপোর্ট নিতে হবে বা দুবার করে রেজিস্ট্যান্স নিতে হবে। একবার নিয়েছে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, একবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, একবার এখানে সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে। মিনিমাম দুটো, এখানে দুটো পয়েন্ট আর এখানে দুটো পয়েন্ট, দুবার সাপোর্ট আর দুবার রেজিস্ট্যান্স নিতে হবে। 2 নম্বর কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন কি ছিল, যে দুটো ট্রেন্ড লাইন দরকার, 2 ট্রেন্ড লাইন দরকার। আর 2 নম্বর পয়েন্ট কি হলো, মিনিমাম দুবার দুটো পয়েন্টে টাচ করতে হবে ট্রেন্ড লাইনকে, ঠিক আছে, তারপরে ব্রেকআউট হতে হবে। আর 3 নম্বর হচ্ছে যেটা মোস্ট ভাইটাল, যে এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে একটা যুদ্ধ হতে হবে, যে বায়ার্সরা এবং সেলার্সরা যুদ্ধ করছে প্রাইসকে বায়ার্সরা উপরে নিয়ে যাওয়ার জন্য আর সেলার্সরা নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই যুদ্ধটা কিন্তু হতে হবে
বায়ার্স এবং সেলার্সদের মধ্যে ফাইট হতে হবে, প্রপার ফাইট হতে হবে, তবেই কিন্তু সেটা একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল হিসেবে মান্য করা হবে বা মান্যতা দেয়া হবে। এই তিনটে কন্ডিশন আপনাকে দেখতে হবে এবং দেখার পরবর্তী ক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হিসেবে আমি গণ্য করব কি করব না। এর পরে আসছে যে কি ধরনের ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল না অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল না ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এইগুলো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে ট্রেন লাইনকে ব্রেকআউট করবার সময় কি কি ট্রেন লাইন ব্রেকআউট করবার সময় কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করছে, আর ট্রেন লাইন ব্রেকআউট করার আগে যে ট্রায়াঙ্গেলটা ফরমেশন হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটা কিভাবে ফরমেশন হচ্ছে, সমস্ত কিছু মেনটেন করে করছে কি, রিভার্সাল পয়েন্ট মিনিমাম দুটো সাপোর্ট দুটো রেজিস্ট্যান্স নিচ্ছে কি, বা দুটো ট্রেন লাইনে প্রপার ফাইট হচ্ছে কি, রাইট? যদি হয় তখনই আমরা এটাকে ট্রেন লাইন হিসেবে বা মানে ট্রায়াঙ্গেল হিসেবে আমরা গণ্য করব, রাইট? এবং আমরা দেখি কেন ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি হয় এবং কেন এটা কাজ করে, কি কারণে কাজ করে। যদি বায়াসরা যেতে সেটা কি কারণে যেতে, আর যদি বুলসরা যেতে সেটা কি কারণে যেতে। দেখুন, ধরুন এটা সিমেট্রিক্যাল একটা ট্রায়াঙ্গেল আমি করছি, সেটা একই রিজন একই লজিক হবে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল, সিমেট্রিক হোক বা ডিসেন্ডিং হোক বা অ্যাসেন্ডিং হোক। প্রাইস এখান থেকে ওপর দিকে এখানে যারা বাই করেছে, ধরুন এখানে বাই করেছে কেউ, রাইট? প্রাইস যখন ওপর দিকে উঠছে, ওঠার পরে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আসার পরে প্রাইস কি করছে, মানে সেলার্সরা এখানে অ্যাক্টিভ, সেলার্সরা সেল করছে, সেজন্য প্রাইস নিচের দিকে নামছে, রাইট? কিন্তু নিচের দিকে নামছে, আগের যে লোটা ছিল এখানে যে লো করেছিল সেই লো এর নিচে নামছে না, মানে বায়াসরাও কিন্তু এখানে অ্যাক্টিভলি বাই করছে প্রাইসকে উপরে নিয়ে যাওয়ার জন্য। সেলার্সরা যেমন প্রাইসকে নিচে নিয়ে আসছে, বায়াসরাও কিন্তু চেষ্টা করছে প্রাইসকে উপরে নিয়ে যাওয়ার জন্য। বায়াসরা তারা আগের যে লো ছিল সেই নিচে নিয়ে আসছে না প্রাইসকে, তারা কি করছে, তারা একটা অ্যাঙ্গেল প্রজেকশনে, যে ওইটাকে আমরা বলি ট্রেন লাইনে একটা সাপোর্ট নিচ্ছে, এখানে একটা সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে? এখানে সাপোর্ট নিয়ে প্রাইস ওপরের দিকে উঠছে, মানে এখানে একটা ডিমান্ড জোন তৈরি করছে বায়াসরা, এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠছে, বায়াসরা বাই করতে করতে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সেলার্সরাও তো তারা যুদ্ধ করছে, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে। সেলার্সরাও কি করছে, যে ওপরের যে হাই ছিল এই হাইয়ের উপরে প্রাইসকে নিয়ে যাচ্ছে না, তারা কি করছে, হাইয়ের নিচ থেকে সেল করছে, মানে এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে? সেলার্সরা অ্যাক্টিভ হয়ে এখানে তারা সেল করছে, সেল করতে করতে প্রাইসকে আবার তারা নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। কিন্তু বায়াসরাও তো তারা বাই করার জন্য উপর দিকে প্রাইসকে নিয়ে যাওয়ার জন্য তারাও যুদ্ধ করছে, তারাও কি করছে, তারাও কিন্তু আগের যে লো ছিল এই লোটা, এই লো এর নিচে নিয়ে আসছে না প্রাইসকে, তার উপরেই এই যে ট্রায়াঙ্গেলটা হয়েছে, ঠিক আছে, সরি এই যে ট্রেন লাইনটা হয়েছে সেই ট্রেন লাইনে আবার সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, নিয়ে এখানে ডিমান্ড জোন করে প্রাইস উপরের দিকে উঠছে, ঠিক আছে? এবার এখানে পর্যন্ত বোঝা গেল। এর পরে দুটো সিনারিও হতে পারে, একটা হচ্ছে প্রাইস এখান থেকে একটা বড় গ্রিন ক্যান্ডেল করে উইথ হাই ভলিউম, ঠিক আছে, উইথ হাই ভলিউম করে প্রাইস উপরের দিকে উঠতে পারে। আর কি হতে পারে, এখানে ঠিক সেম জায়গায় এখানে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে সেলার্সরা সেল করতে করতে প্রাইসকে নিচে নিয়ে আসে, এখানে একটা বড় রেড ক্যান্ডেল করে প্রাইসকে নিচের দিকে নামাতে পারে উইথ হাই ভলিউম। দুটো সিনারিও হতে পারে, কারণ দুদিকে দুটো ব্রেক মানে ট্রেন লাইন আছে, একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন আছে, সাপোর্ট ট্রেন লাইন আছে। সাপোর্ট ট্রেন লাইন যদি নিচের দিকে নামে থাকে তাহলে কি হলো, সেখানে তারা সেলার্সরা জিতে গেল। আর যদি রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করে যায়, মানে রেজিস্ট্যান্স যে ট্রেন লাইন আছে সেটাকে যদি ব্রেকআউট করে উপরের দিকে উঠে যায়, তাহলে সেখানে বায়াসরা জিতে গেল। এই যে জায়গাটা, যদি বায়াসরা জিতে যায় তাহলে প্রাইস উপরের দিকে উঠবে, যদি সেলার্সরা জিতে যায় তাহলে প্রাইস নিচের দিকে নামবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই পয়েন্ট থেকে প্রাইস যখন এখান পর্যন্ত এলো, এই যে যুদ্ধটা, বায়াসরা উপরে নিয়ে গেল, সেলার্সরা নিচে নিয়ে গেল, বায়াসরা সেই জায়গা থেকে মানে আগের লেভেলের নিচে নিয়ে গেল না, তারা আবার বাই করতে করতে উপরে নিয়ে গেল। সেলার্সরাও কিন্তু খুব অ্যাক্টিভ, তারা যে আগের রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের নিচে একটা অ্যাঙ্গেল প্রজেকশনে মানে একটা রেজিস্ট্যান্স নিয়ে আবার এলো, এটাকে বলা হয় ট্রেন লাইন, রেজিস্ট্যান্স ট্রেন লাইন বলা হয়। এর নিচে নামলো, নামার পরে বায়াসরা আবার সেই যে ট্রেন লাইন ছিল সেখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠলো। এই যে যুদ্ধটা হচ্ছে, প্রপার যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার পরবর্তী ক্ষেত্রে যারা জিতবে,
বায়াসরা যদি যেতে প্রাইস উপরের দিকে উঠবে, সেলার্সরা যদি যেতে প্রাইস নিচের দিকে নামবে। এবার আমরা কোথায় ট্রেডে এন্ট্রি নেব? আমরা ট্রেডে এন্ট্রি নেব যদি বায়াসরা যেতে এবং একটা বড় গ্রিন ক্যান্ডেল করে যদি এই রেজিস্ট্যান্স যে ট্রেন্ড লাইন আছে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আছে, তাকে যদি ব্রেক আউট করে উপরের দিকে উঠে যায়, যে ব্রেকআউট ক্যান্ডেলটা হবে সেই ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেব, আর লোয়ের নিচে আমরা স্টপ লস লাগাবো। লোয়ের নিচে আমরা স্টপ লস লাগাবো এবং এন্ট্রি নেব। আমাদের টার্গেট হবে, মিনিমাম টার্গেট হবে যে প্রথম যে ট্রায়াঙ্গেলটা শুরু হয়েছিল সেই ট্রায়াঙ্গেলের রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আর সাপোর্ট ট্রেন্ড লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্সটা আমরা এখান থেকে ওপরে ক্যালকুলেট করে দেবো। ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের টার্গেট। এটা হচ্ছে আমরা প্যাটার্ন বেস টার্গেট। আদারওয়াইজ আপনি টেলিং স্টপ লস নিয়ে এগোতে পারেন, আদারওয়াইজ আপনি 1:2 1:3 হিসেবেও আপনি ট্রেড থেকে এক্সিস্ট করতে পারেন প্রফিট নিয়ে। এবার যদি নিচের দিকে আসে প্রাইস যদি নিচের দিকে ব্রেক ডাউন করে, সাপোর্ট লেভেলকে মানে সাপোর্ট ট্রেন্ড লাইনকে যদি ব্রেক ডাউন করে নিচের দিকে, তখন আমরা কিভাবে এন্ট্রি নেবো? তখন আমরা এন্ট্রি নেবো এর যে লোটা হলো, এই লোয়ের নিচে আমরা করব এন্ট্রি, শর্ট করব, এর উপরে আমরা রাখবো স্টপ লস। এই যে আমাদের যে এটা ছিল, ডিস্টেন্সটা ছিল সাপোর্ট ট্রেন্ড লাইন আর রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের মধ্যে, সেখান থেকে আমরা এখান থেকে এটাকে সেই ততটা করে এখানে টার্গেট আমরা করব। রাইট, এইভাবে আমরা লং পজিশন এবং শর্ট পজিশন নিতে পারি। এটা একটা সিম্পল ব্যাপার, আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম লজিকটা কি। যদি কারোর লজিক বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এই ভিডিওটা একটু পজ করে পিছনের দিকে যান, আবার দেখুন কি লজিকটা আমি বললাম, একবার থেকে দুবার দেখুন, আপনি বুঝতে পারবেন সিম্পল লজিক। যদি আমরা একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই প্যাটার্নের পিছনে কি কারণে প্যাটার্নটা তৈরি হচ্ছে সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের ট্রেড করতে সুবিধা হবে, একটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে যে হ্যাঁ এটার জন্য এটা হচ্ছে। এবং এর সঙ্গে যদি আমরা ভলিউমকে অ্যানালাইসিস করি, ধরুন আপনি এবার বুঝছেন যে প্রাইস ওপরের দিকে উঠবে না প্রাইস নিচের দিকে নামবে। যদি আমরা ভলিউমকে অ্যানালাইসিস করি, সেটা কিন্তু আরো অ্যাডিশনাল আপনার একটা কনফার্মেশন আসবে। ভলিউমকে কিভাবে আমরা অ্যানালাইসিস করবো সেটা একটু দেখুন। দেখুন, প্রাইস ওপরে উঠছে, যদি এখানে ভলিউম বেশি থাকে, বাইং ভলিউম বেশি আছে, প্রাইস যখন নিচের দিকে নামছে এখানে যদি ভলিউম কম থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে প্রফিট বুক হচ্ছে। রাইট, আবার যদি প্রাইস ওপরের দিকে উঠছে, যখন এই যে ওঠার ভলিউম যদি বেশি হয়, হাই হয়, আর নিচের দিকে নামাটা যদি লো হয়, ভলিউম হাই আর লো, তখন বুঝতে হবে যে প্রাইস ওপরের দিকে উঠছে এবং এই যে ওঠাটা, ব্রেকআউট করে ওঠাটা একটা সাস্টেন করবে ট্রেন্ডটা, বা এই যে ব্রেকআউটটা ফলস ব্রেকআউট হবে না, কারণ এটার সঙ্গে আপনাকে আপনার যে ভলিউম অ্যানালাইসিস সেটাও কিন্তু আপনাকে সাপোর্ট করছে। কারণ আমরা ডাউ থিওরিতে পড়েছিলাম, প্রাইস যখন ওপরের দিকে উঠছে, হায়ার হাই হায়ার লো করতে করতে যখন ওপরের দিকে ওঠে প্রাইস, ওপরে যখন উঠছে, যদি ওপরে ওঠার সময় যদি ভলিউম হাই হয়, তাহলে বুঝতে হবে যে সেটা সেই ট্রেন্ডটা মানে সাস্টেন করবে, প্রাইসের বাইং ভলিউম বেশি হচ্ছে। এই যে জায়গাটা আমরা একটু আগে যেটা দেখলাম, যে এই যে টোটাল এই যে এরিয়াটাতে যে বায়ার্স আর সেলার্সদের মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল, সেই যুদ্ধতে যাদের সৈন্য বেশি থাকবে তারা জিতবে। যদি ওপরের দিকে যখন প্রাইস উঠছে, যদি বাইং প্রেসার বা বাইং ভলিউম যদি বেশি থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে বায়ার্সদের মানে সৈন্য বেশি আছে, অতএব এই জায়গা থেকে প্রাইস ওপরের দিকে উঠে যেতে পারে বা একটা সাস্টেন করতে পারে এবং ট্রেড একটা সাকসেসফুল ট্রেড হতে পারে, ফলস ব্রেকআউট হবে না। যদি এখানে কি হতো, যদি সিনারিওটা অন্য রকম হতো, যে ধরুন প্রাইস ওপরের দিকে উঠছে কিন্তু ভলিউম লো, কিন্তু প্রাইস যখন নিচের দিকে নামছে, সেলার্সরা যখন প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, তখন যদি ভলিউম যদি হাই হয়, তাহলে বুঝতে হবে যে এখানে সেলার্সরা অ্যাক্টিভ, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে আসবার চেষ্টা করছে, এবং বায়ার্সরা যখন প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, সেই ভলিউমটা লো ভলিউম, মানে বায়ার্সদের সৈন্যটা কম, তারা সেই সাস্টেন করতে পারবে না যে সেলার্সের থেকে বায়ার্সরা বেশি হচ্ছে না। সেই জায়গা থেকে যদি আবার যখন নিচের দিকে নিয়ে আসছে সেলার্সরা, সেই জায়গাতে যদি হাই ভলিউম হয়, তখনও বুঝতে হবে যে এখানে
প্রাইজে সেলার্সরা বেশি অ্যাক্টিভ, প্রাইস নিচের দিকে নামতে পারে, রাইট? এবার যখন যখন উপরে যখন এখানে সাপোর্ট নিল যখন প্রাইস সেলার্সরা যখন আবার এখানে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, এখানেও যদি হাই ভলিউম হতে হবে, মানে আপনাকে এখানে হাই ভলিউম হতে হবে, এখানে হাই ভলিউম হতে হবে, এবং এখানে হাই ভলিউম হলে তারপরে যদি ব্রেক আউট মানে ব্রেক ডাউন হয় একটা বড় গ্রিন রেড ক্যান্ডেল দিয়ে উইথ হাই ভলিউম, তাহলে বুঝতে হবে যে প্রাইস একটা নিচের দিকে যাওয়ার মোমেন্টাম দেখাচ্ছে, কারণ এখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ, কারণ এখানে সেলিং ভলিউমটা বেশি। প্রাইস যখন নিচের দিকে নামছে তখন সেলার্সরা বেশি বেশি করে বিক্রি করছে, মানে এখানে প্রাইস নিচের দিকে নামবে। একদম সোজা কনসেপ্ট। আপনি প্রথমে থেকে যদি ভিডিওটা না বোঝেন পজ করে একবার দেখুন, আপনি বুঝে যাবেন। ঠিক সেম ভাবে আপনি প্রত্যেকটা যে প্যাটার্ন আছে, ধরুন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল সেম ভাবে কিন্তু হয়, সেম লজিক কাজ করে। এবার এখানে বোঝার আছে যে অনেক ক্ষেত্রে যেটা আমরা বইয়েতে পড়েছি যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল যখন হয় তখন প্রাইস একটা আপ ট্রেন্ডে শুরু হয় এবং আপ ট্রেন্ডের মধ্যে হয় এবং প্রাইস ওপরের দিকে ওঠে। আবার আমরা দেখেছি যে ডিসেন্ডিং, বইয়েতে যেটা পড়েছি, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যখন হয় প্রাইস নিচের দিকে নামে। অ্যাকচুয়ালি এটা না, ব্যাপার হচ্ছে আপনার যে দুটো ট্রেন্ড লাইন যখন ব্রেকআউট হচ্ছে, এমনও হতে পারে যে এই জায়গাটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হলো, হয়ে নিচের দিকে যখন নামলো, নেমে এই জায়গাতে একটা মানে বড় রেড ক্যান্ডেল করে, আমি আপনাকে এক্সাম্পল দেখাবো, এই দুটো এক্সাম্পল ঠিক উল্টো এক্সাম্পলটা আজকে আমরা দেখাবো, মানে বড় রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নেমে গেল, হতেই পারে। তখন আপনাকে দেখতে হবে কি ভলিউম অ্যানালিসিস করতে হবে। মুদ্রা কথা হচ্ছে যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন যখন তৈরি হবে, ট্রেন্ড লাইন যেটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আর সাপোর্ট ট্রেন্ড লাইন যদি যখন ব্রেকআউট হবে রেড ক্যান্ডেল দিয়ে উইথ হাই ভলিউম হতে হবে, এবং তারপরে যেটাকে পরের ভলিউমগুলো কিন্তু হাই হতে হবে এবং প্রাইস নিচের দিকে নামবে। যদি প্রাইস ওপরের দিকে ওঠে, মানে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে যদি ব্রেকআউট করে ওপরের দিকে ওঠে, তখনও যদি উইথ হাই ভলিউম উইথ গ্রিন ক্যান্ডেল মানে গ্রিন যে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি প্রাইস ওপরের দিকে ব্রেকআউট দেয়, তখন বুঝতে হবে প্রাইস ওপরের দিকে, মানে সেখানে যদি বায়াসরা জিতে গেছে ওপরের দিকে যদি যায়, নিচের দিকে যদি যায় সেলার্সরা জিতে গেছে। এটা মুদ্রা কথা, বইয়ের সঙ্গে অনেক ক্ষেত্রে চার্টে মেলে না, বই আর চার্ট অনেক ক্ষেত্রে মিসম্যাচ করে, সেটাই আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। এবং সিম্পল যদি আপনি ওয়েতে ট্রায়াঙ্গেলকে চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি ট্রেড করতে পারবেন। আর একটা কথা, যে আমরা এই যে প্যাটার্নগুলো দেখি, যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইন এই দুটো জিনিসকে যদি আমরা ভালো করে এক্সপার্ট হয়ে যাই, তাহলে কিন্তু এই যে প্যাটার্নগুলো আছে, প্যাটার্নগুলো কিন্তু আপনার আইডেন্টিফাই না করলেও চলবে। কারণ যে কোনো প্যাটার্ন আপনি ট্রায়াঙ্গেল বলুন, আপনি কাপ অ্যান্ড হ্যান্ডেল বলুন, আপনি হেড অ্যান্ড শোল্ডার বলুন, আপনি ডবল টপ বলুন, বা ডবল প্যাটার্ন বা এম প্যাটার্ন বলুন, আরে ভাই সব প্যাটার্নই তো ব্রেকআউট হবে, নয় ওপরের দিকে ব্রেকআউট হবে, না নিচের দিকে ব্রেকডাউন হবে। এম প্যাটার্নের নিচের দিকে ব্রেকআউট করছে, ডবল প্যাটার্নের উপর দিকে ব্রেকআউট করছে, কিন্তু ব্রেকআউটটা যে করছে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করছে, সেই রেজিস্ট্যান্সটা এমনি সিম্পল রেজিস্ট্যান্স হতে পারে, আদারওয়াইজ ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স হতে পারে, যেটাই হোক না কেন, সেই রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট করছে, সেই ব্রেকআউটটা যদি আপনার ভলিউমের সঙ্গে হয়, গ্রিন ক্যান্ডেলের সঙ্গে হয়, এবং তার আগে যদি হল্ট করে প্রাইস, এবং প্রাইস যে প্যাটার্নটা তৈরি করছে, ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে পারে, সেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হতে পারে, ডবল টপ হতে পারে, ডবল বটম হতে পারে, ট্রিপল বটম, সিম্পল রেজিস্ট্যান্স ব্রেকআউট, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, মানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যাই হোক না কেন, যখন ব্রেকআউটটা হচ্ছে, সেই ব্রেকআউটের আগের ফরমেশন আর ব্রেকআউট হওয়ার সময় যে ক্রাইটেরিয়াগুলো, বিশেষ করে যে কোনো রেজিস্ট্যান্স এবং যে কোনো মানে সাপোর্ট যখন ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয়, তখন উইথ মানে বিগ ক্যান্ডেল উইথ বিগ ভলিউম, এই দুটোকে জিনিসকে যদি নিয়ে যদি ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয়, তখন কিন্তু পসিবিলিটিস যে যেদিকে ব্রেকআউট হচ্ছে বা ব্রেকডাউন হচ্ছে সেদিকে প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম দেবে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার।
এই দুটোকে জিনিসকে কিন্তু আপনাকে মাস্টারি করলেই কিন্তু আপনার সমস্ত প্যাটার্ন বা সমস্ত যে চার্ট প্যাটার্নগুলো আছে ইজিলি আপনি কভার করে নিতে পারবেন সিম্পল ওয়েতে। কারণ সবসময় আপনি নাম ধরে কি হবে, আপনি ট্রায়াঙ্গেল হচ্ছে না বক্স প্যাটার্ন হচ্ছে না চ্যানেল প্যাটার্ন হচ্ছে না কাপ প্যাটার্ন হচ্ছে না হেড এন্ড শোল্ডার না ডবল প্যাটার্ন না ডবল প্যাটার্ন, নামের সঙ্গে কিছু এসে যায় না, এসে যায় এখান থেকে আমরা কতটা এক্সিকিউট করতে পারছি সেটার উপর ডিপেন্ড করে, রাইট? তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখুন আমি অলরেডি মার্ক করে রেখেছি। দেখুন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমরা যেটা বইয়ে পড়েছি যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হলে প্রাইস নিচের দিকে নামে, কিন্তু দেখুন আপনি এখানে প্রাইস কিন্তু উপরের দিকে উঠেছে। প্রাইস এখানে একবার একটা করেছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, আর এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট করেছে, রাইট? এবার আপনি যদি দেখেন, দেখুন এই যে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার সময় ভলিউমটা এখানে কম আছে, ঠিক আছে? আপনি এখানে ট্রেড নাও করতে পারেন, কিন্তু আপনি যদি দেখেন তারপরে যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটা যদি আপনি কন্টিনিউ করেন এই প্যাটার্নটাকে কনসিডার করার পরে, ধরুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ভলিউম কিন্তু হাই ভলিউম ছিল। আপনি এখানে ট্রেডে এন্ট্রি নিলে হয়তো মনে হতে পারে যে আমার স্টপ লস হতে পারে, কিন্তু এখানে আপনি ট্রেড নিলে কিন্তু তারপরে দেখুন একটা ভালো রকম মোমেন্টাম কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে, তো একটা ভালো রকম মোমেন্টাম কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে, রাইট? এটা কিন্তু আপনাকে এইভাবে কিন্তু ট্রেডকে অ্যানালাইসিস করতে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রাইস এখান থেকে উপরে উঠেছে, প্রাইস এখান থেকে নেমেছে, আবার উপরে উঠেছে, আবার নেমেছে। এটা কি কি যে যেহেতু নিচের যে সাপোর্টটা সেম জায়গাতে আসছে, মানে সেম পয়েন্টে, মানে বায়ার্সটা এখান থেকে বাই করে একটা ডিম্যান্ড জোন তৈরি করছে, সেই জন্য প্রাইস এই জায়গা থেকে নিচের দিকে নামতে পারে, এটাকে বলা হয় ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, ঠিক আছে? প্রাইস এখান থেকে ব্রেক করে নিচের দিকে নামলো, কিন্তু দেখুন প্রাইস উপরের দিকে উঠে গেছে। খাতাতে বইতে তো এটাই লেখা ছিল যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হলে নিচের দিকে নামে, কিন্তু ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হলে প্রাইস উপরের দিকে উঠছে। ব্যাপারটা নিচের দিকে নামা উপরের দিকে ওঠানো নয়, আমি আপনাদের যেটা বোঝাবার চেষ্টা করছি, আগেও বলছি যে ব্যাপারটা হচ্ছে যে ট্রেন্ড লাইনকে, কোন ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করছে, সাপোর্ট ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করছে না রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করছে। যেটাকে ব্রেকআউট করো, ব্রেকআউট যদি প্রপার ভাবে হয় আমি ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ ট্রেডে এন্ট্রি নেবো না। ওকে, দেখুন এরপরে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন দেখুন এটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, সুন্দর ট্রায়াঙ্গেল, এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের পরে এটা একটা কনফার্মেশন দিচ্ছে, যেটা আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। দেখুন প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, উপরের দিকে উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, উঠেছে, দেখুন এখানে ব্রেক করেছে। এই যে ব্রেকটা করলো, দেখুন ভলিউম কিন্তু হাই ভলিউম আছে, রাইট? এবং যদি আপনি দেখেন প্রাইস যখন উপরের দিকে উঠছে দেখুন ভলিউম কিন্তু বেশি ছিল, আর যখন প্রাইস নিচের দিকে নামছে দেখুন ভলিউম কম, আবার উপর যখন উঠছে দেখুন ভলিউম বেশি, আবার যখন নামছে দেখুন ভলিউম কম। পারফেক্ট একটা সেট আপ। প্লাস যখন ব্রেকআউট করছে সেই সময় কিন্তু ভলিউমটা বেশি ছিল। প্লাস কি করছে, প্রাইস ব্রেক করার পরে, প্রাইস ব্রেক করার পরে আবার সেই যে লেভেলটা, মানে এই যে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ছিল, সেই লেভেলে কিন্তু আবার সাপোর্ট নিতে আসছে, ঠিক আছে? সাপোর্ট নিয়ে প্রাইস আবার উপরের দিকে উঠছে। দিস ইজ কল সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, মানে রোল রিভার্সাল করছে। আগে যেটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন হিসেবে কাজ করলো সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করা আর সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করার পরে এটাকে বলা হয় সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, বা রোল রিভার্সাল করছে, ঠিক আছে? ওকে, এই যখন এইখানে এন্ট্রিটা হচ্ছে আপনার 7 স্টার এন্ট্রি, এখানে যদি আপনি এন্ট্রি করতে পারেন যে আপনাকে টাটা করে গেল বা আপনাকে অ্যাডিশনাল কনফার্ম দিল যে এর পরে আমি আর প্রাইস নিচের দিকে নামবে না, প্রাইস উপরের দিকেই উঠবে। এবং যদি আপনি দেখেন মোমেন্টাম, প্রাইস কিন্তু একটা সুন্দর আপ ট্রেন্ড দিয়ে আবার এই লেভেলে এসেছে, এখানে এসে প্রাইস কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দেখিয়েছে, উপরের দিকে উঠেছে, রাইট? আর যদি আপনি এখানে টার্গেট দেখেন, আপনি যদি টার্গেটকে যদি এখানে আইডেন্টিফাই করবার চেষ্টা করেন, প্রাইস কিন্তু এই লেভেলের পরে এখানে কিন্তু টার্গেট অলরেডি এখানে টার্গেট দিয়ে দিয়েছে আপনার,
একবার, দুবার, তিনবার, চারবারের মতন একটা রেজিস্ট্যান্স করে এখানে একটা বক্স প্যাটার্ন করে প্রাইস নিচের দিকে নেমেছে, প্লাস ওপরের দিকে উঠবার চেষ্টা করেছে, রাইট? এটা কিন্তু আমরা দেখতে পারি। নেক্সট কি আমরা দেখবো, দেখুন এই একটা ট্রায়াঙ্গেল, এটা কি বলবো আমরা, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। কিন্তু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নামছে। আমি ঠিক উল্টো এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি, কারণ যে এটা বোঝানোর জন্য যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হলেই যে চোখ কান বুঝে আমি উপরের দিকে করবো, ব্রেকআউট হলে সেটা ফলস ব্রেকআউট হতে পারে। আবার ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হলে মানে আমি নিচের দিকে নামবো না, সেটা হয়তো ফলস ব্রেকআউট হয়ে উপরের দিকে উঠতে পারে। অতএব আপনি আপনার ট্রেডিং সিদ্ধান্তটা এটা দেখে নিন যে কোন ট্রেন্ড লাইনটা ঠিকঠাক ভাবে ব্রেক করছে, সাপোর্ট না রেজিস্ট্যান্স, উইথ হাই ভলিউম, উইথ উইক ক্যান্ডেল, রাইট? দেখুন এটা দেখুন, প্রাইস এখান থেকে উপরে উঠেছে, রেজিস্ট্যান্স নিয়েছে, আবার নেমেছে, সাপোর্ট নিয়েছে, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স, আবার উপরে উঠেছে, রেজিস্ট্যান্স নিয়েছে, নিয়ে সাপোর্ট নিয়েছে, দেখুন সাপোর্ট নিয়ে প্রাইস এখানে হল্ট করেছে, এখানে প্রাইস হল্ট করছে, একদিন, দুদিন, তিন চার দিনের মতন হল্ট করার পরে ব্রেক করছে। দেখুন ব্রেক যখন করছে তখন তার ভলিউমটা দেখুন হাই ভলিউম, এবং প্রাইস দেখুন একটা সার্টেন নিচের দিকে নেমেছে, এবং একটা গুড রিটার্ন আপনি এখান থেকে জেনারেট করতে পারতেন, রাইট? আমরা যদি এখানে আমরা যদি মানে আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা যদি আমরা এখানে দেখি, টার্গেটটা এখান থেকে হবে এটা, দেখুন ওটা 3-4 দিন 7-8 দিনের মধ্যে টার্গেট আপনাকে ফুলফিল করছে, প্রায় 13% মতন টার্গেট আপনি কিন্তু এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। এবং আপনি যদি এখানে থেকে ট্রেলিং স্টপ লস নিয়েও এগোতে চান, সেটাও আপনি এগোতে পারেন, রাইট? এইভাবে আমাদেরকে ট্রেডকে আইডেন্টিফাই করতে হবে এবং প্যাটার্নকে আইডেন্টিফাই করতে হবে। প্যাটার্ন আইডেন্টিফাই করার আগে ট্রেন্ড লাইন এবং সাপোর্টকে যদি, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন এই তিনটেকে যদি মাস্টার লেভেলে নিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনার এই প্যাটার্নগুলো খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আইডেন্টিফাই যদি নাও করতে পারেন, আপনি ব্রেকআউট, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেকআউট আর সিম্পল রেজিস্ট্যান্স ব্রেকআউট, সিম্পল সাপোর্ট ব্রেকডাউন, এইগুলোকে যদি আপনি ট্রেড করেন, তাতেও কিন্তু আপনার প্যাটার্ন ট্রেড হয়ে যাবে। শুধু প্যাটার্নকে খোঁজাটা না, এবং প্যাটার্নটা খোঁজা এই কারণে যে আপনার অ্যাকুরেসি রেটটা বাড়বে, যে এই যে প্যাটার্নটা তৈরি হলো তার পিছনের যে হিস্ট্রিটা, বায়ার্স মানে বুলস আর বিয়ার্সদের মধ্যে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা প্রপার যুদ্ধ হচ্ছে কিনা। যদি প্রপার যুদ্ধ না হয়, মানে প্রাইস এইভাবে উঠছে, মানে ধরুন এইভাবে, এটা ট্রায়াঙ্গেল, সরি, প্রাইস ওপরে উঠছে, এখন করলো, করে আবার নামলো, নেমে এখন করে ওপরে উঠলো, এইভাবে হবে না। প্রপার যদি আপনি একটা জায়গাতে করেন, প্রপার যদি আপনার মানে এরকম যদি হয়, ধরুন এরকম হলো, প্রপার যদি এইভাবে যুদ্ধ হয় এবং তারপরে যদি ব্রেকআউট ওপরের দিকে হয়, তাহলে প্রাইস ওপরের দিকে নিতে পারে, যদি ব্রেকআউট নিচের দিকে হয় তাহলে প্রাইস নিচের দিকে নামতে পারে। প্রপার কিন্তু আপনাকে ফাইটটা হতে হবে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনি ট্রেন্ড লাইন ব্রেকআউট বা সাপোর্ট ব্রেকআউট আপনি ট্রেড করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি শিখলেন এই ভিডিওতে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি, যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিসিপ্লিন, আর একটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য, শৃঙ্খলা আর ধৈর্য। এই দুটো জিনিস যদি না থাকে আপনার মধ্যে, কম্বিনেশন যদি না থাকে, তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না। কারণ শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করাটা খুব ইজি মানি না, নট এ ইজি মানি, রাইট? এখান থেকে টাকা উপার্জন করা খুব হার্ড মানি। হার্ড মানি এই কারণের জন্য আমি বলবার চেষ্টা করছি, যে এইখান থেকে টাকা যদি আপনি রেগুলারলি মানে বেসিসে যদি আপনি এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই দুটো জিনিসের উপর বেশি করে কাজ করতে হবে। ডিসিপ্লিন, নিজের প্রতি ডিসিপ্লিন হতে হবে, শৃঙ্খলা রাখতে হবে, যেটা আমি করছি তো এটাই করব, আমার যে রুলস আমি সেই রুলস ব্রেক করব না। আর পেশেন্স মানে ধৈর্য, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ধৈর্য ছাড়া জীবনে কিছু হয় না। ধৈর্য আপনাকে ধরতেই হবে, সময় আপনাকে দিতেই হবে। একদিনে রাতারাতির মধ্যে আপনি বড়লোক বা রাতারাতির মধ্যে কোটিপতি বা রাতারাতির মধ্যে প্রফিটেবল ট্রেডার হবেন না। আপনাকে তার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে, প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, সঠিক এন্ট্রি, সঠিক এক্সিস্ট, সঠিক স্টপ লস রাখতে হবে, সঠিক মাইন্ডসেট রাখতে হবে, সঠিক মানি ম্যানেজমেন্ট করতে হবে, তবেই কিন্তু আপনি একটা প্রফিটেবল ট্রেডার হবেন, রাইট? দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।